ম্যাট্রিক্সের নির্ণায়ক আমরা অলমোস্ট একদম শেষ পর্যায়ে চলে আসছি। শেষ পর্যায়ে বলতে আজকের ক্লাসেরই শেষ করা সম্ভব। আজকের ক্লাসে আমরা কি করব, ম্যাট্রিক্স নির্ণায়কের সমাধান করা দেখব, ক্রেমারের সূত্রের সাহায্যে সমাধান করা দেখব। ইনভার্স ম্যাট্রিক্স এটা আমরা আগে দেখে ফেলছি। সো আজকের ক্লাসে থিওরি সব শেষ হবে, কিন্তু এরপরেও আমরা তো ম্যাথ দেখছি কয়টা, 6-7টা হবে ম্যাথ দেখছি। তো আর বাকিগুলো তোমাদের এইচডব্লিউ ছিল। যেই ম্যাথগুলোতে প্রবলেম হয় ওগুলোর পরে লাস্টে আরেকটা ক্লাস নেওয়া যেতে পারে, কিন্তু আজকে আমরা ম্যাট্রিক্স শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তো তোমাদের ম্যাট্রিক্সে বলা হয়েছে সমাধান নির্ণয় করো। ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমাধান সমাধান কথাটা যখনই বলবে তখন তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থাকবে না, তখন হচ্ছে পুরোটাকে সমাধান করে এক্স এর মান বের করতে হবে। তাহলে এই যে আমাদের এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এটা সমাধান বের করতে বলছে ইকুয়াল টু 0। কোশ্চেনটা গুরুত্বপূর্ণ কেন, এটা চুয়েটে আসছে এবং সমাধান নির্ণয় করা থেকে বুয়েটে 2-3টা কোশ্চেন আসছে। ঠিক আছে, তাহলে সমাধানটা কিভাবে করব? সহজ কথায় বিস্তার করব। কি করব? বিস্তার করে এক্স এর মান নির্ণয়। এখানে চলক কে? তাহলে এক্স এর মান নির্ণয় করাটাই আমার কি হয়ে যাবে? সমাধান হয়ে যাবে, কাজ শেষ। এখন এক্স এর মান নির্ণয় করার জন্য বিস্তার করতে পারি, অথবা নির্ণায়কের ধর্মগুলো আমরা ব্যবহার করতে পারি। এই পর্যায়ে আইসা নির্ণায়কের ধর্ম ব্যবহার আমাদের অবশ্যই করতে হবে। তাহলে নির্ণায়কের ধর্মগুলো ব্যবহার করেই আমরা সলিউশনগুলো করব। তাহলে চলো কিভাবে নির্ণায়কের ধর্ম ব্যবহার করা যায় দেখি। বিস্তার তো আমি ডেফিনেটলি করব, দেখি একটা সারির 1-2টা ভুক্তি জিরো করতে পারি কিনা। এবার এখানে তাকাও, 3 4 2 4 2 3 2 3 4 সবগুলা দেখো সংখ্যাগুলা সেম, সবগুলা সংখ্যাগুলা সেম। অর্থাৎ আমি যদি 3 4 2 কে যোগ করি তাহলে কত পাই? 9 পাই কি? 9 4 আর 2 6 7 8 9, তাহলে এখানেও 9 পাবো, এখানেও 9 পাবো। এখানে একটা x, এখানে একটা x, এখানে একটা x। তাহলে এক নাম্বার রো এর সাথে বাকি দুইটা রো যদি যোগ করে দেই তাহলে দেখো প্রথম সারি মিলে যায় এক নাম্বার রো এর সাথে। তাহলে ক্যালকুলেশন করি, ইকুয়াল, সরি এটা তো সমাধান, তাহলে এটা ইকুয়াল দিয়ে করলে হবে না, এটা কি দিয়ে করতে হবে? বা দিয়ে করতে হবে। তাহলে এখানে কি সাইড নোট দিব না? অবশ্যই সাইড নোট দিব। ইকুয়াল টু 0 ওই সাইডে লিখে নিলাম। সাইড নোট কি হবে? রো 1 প্রাইম। কিভাবে? রো 1 প্লাস রো 2 প্লাস রো 3 ইকুয়াল 0। কথা কি বুঝাইতে পারছি? তাহলে সাইড নোট গুলো অবশ্যই দিব আমরা। আচ্ছা এবার করো। আচ্ছা সাইড নোট গুলা এইখানে না দিয়ে, না না না, আর একটা সুন্দর সিস্টেম আছে যেটা তোমাদের সলিউশনে এটাই আছে, এটা ইকুয়াল টু 0। এইখানে সাইড নোট গুলা দিয়ে দাও। রো 1 প্রাইম ইকুয়াল টু রো 1 প্লাস রো 2 প্লাস, সাইড নোটটা ইকুয়াল দিয়ে পাশে দিয়ে দাও। ক্লিয়ার? এবার রো 1 এর সাথে এটা যোগ করি তাহলে কি হবে দেখো তো, 9 প্লাস এক্স। এখানেও কি হবে? 9 প্লাস এক্স। এখানেও হবে 9 প্লাস এক্স। করে দেখো, 9 প্লাস এক্স। রো 1 এর চেঞ্জ শেষ। বাকিগুলোকে কি আমরা চেঞ্জ করছি? করি নাই। 4 2 প্লাস এক্স 3 2 3 4 প্লাস এক্স হলো। এত বাহ, তাহলে আমি 9 প্লাস এক্সটা কমন নিতে পারি। 9 প্লাস এক্স কমন নিলে কত পাবো? সারি বরাবর 1 1 1 4 2 প্লাস এক্স, আরেকটা হচ্ছে 3 2 3 4 প্লাস এক্স পাইছি। ইকুয়াল টু কত? 0। ইকুয়াল টু 0। বুঝতে পারছি? এবার আমার উপরের লাইন মুছতে হবে। এখন আমরা দেখো কলাম 1 থেকে কলাম 2, কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করে দিলে দুইটা ভুক্তি কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে আমি এটা মুছে দেই, আবার সাইড নোট দিব। এখানে কিন্তু কমন নেওয়াটা ঠিক হয় না, এখানে আমি 9x লিখে ফেলছি, 9 প্লাস x হবে। এত বা 9 প্লাস x, 9 প্লাস x ইকুয়াল টু 0। তাহলে সাইড নোট, কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ, এটা হচ্ছে কলাম 1 প্রাইম, আর কলাম 2 প্রাইম ইকুয়াল টু হচ্ছে কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ, দিয়ে দিলাম সাইড নোট। দেখি তাহলে 1 থেকে 1 গেলে 0,
4 থেকে প্লাস 2 মাইনাস এক্স বিয়োগ হইলে মাইনাস 2 মাইনাস এক্স, সরি প্লাস 2 মাইনাস এক্স, কারণ 4 থেকে বিয়োগ হচ্ছে তো 4 মাইনাস 2 মাইনাস এক্স, 4 থেকে 2 বিয়োগ হলে প্লাস, আচ্ছা 2 থেকে 3 বিয়োগ হলে মাইনাস 1, এবার 1 থেকে 1 বিয়োগ হলে আবার 0, 2 প্লাস এক্স থেকে 3 বিয়োগ, তাহলে মাইনাস 1 প্লাস এক্স, কারণ 2 প্লাস এক্স মাইনাস 3, মাইনাস 1 প্লাস এক্স, 3 থেকে এটা বিয়োগ হলে মাইনাস 4 মাইনাস, সরি মাইনাস 1 মাইনাস এক্স, মাইনাস 1 মাইনাস এক্স, 1 3 4 প্লাস এক্স। কথা কি বুঝতে পারছি? দেখো তো হয় কিনা। 3 থেকে 4 বিয়োগ তাহলে মাইনাস 1 এবং এক্স তো মাইনাসেরই আছে, ক্লিয়ার? এবার দেখো তো কোথাও মাইনাস কমন নিতে, এখানে মাইনাস কমন নিলে 1 মাইনাস এক্স হয়, এখানে মাইনাস কমন নিলে 1 প্লাস এক্স হয়, তার মানে আর কমন নিতে আমি কোনটা কোনটা, এটা 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 তো 2 প্লাস এক্স থেকে বাদ দিব 3, 2 প্লাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 1 প্লাস এক্স। তাহলে এখন আমাকে বিস্তার করে দিতে হবে, আর কিছু করার নাই। তাহলে নিচের লাইন মুছে দিলাম। এবার 1 এর জন্য বিস্তার করব, এতবার 9 প্লাস এক্স, বিস্তার করব কার জন্য? 1 এর জন্য। 1 বরাবর বিস্তার করলে থাকবে কে? এই যে 2 মাইনাস এক্স, এর সাথে গুণ হবে মাইনাস 1 মাইনাস এক্স, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, সূত্রের মাইনাস, আর এই যে মাইনাস 1 দ্বারা এটাকে গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস 1 ইন্টু মাইনাস 1 প্লাস এক্স। কথা কি বুঝতে পারলাম? সূত্রের মাইনাস গুণ করতেছি মাইনাস 1 দ্বারা, মাইনাসে মাইনাসে প্লাস 1 ইন্টু এইটার চিহ্ন তো পরিবর্তন করি নাই, মাইনাস 1 এক্স ইকুয়াল টু 0। এবার এখান থেকে এক্স এর মান বের করব, এত বা 9 প্লাস এক্স, 9 প্লাস এক্স, এবার গুণ করে দাও, মাইনাস 2 মাইনাস 2x, মাইনাসে মাইনাসে প্লাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 1 প্লাস এক্স ইকুয়াল টু 0। এতবা 9 প্লাস এক্স, এখানে দেখো কি থাকে, এক্স স্কোয়ার একটা সামনে আসলো, মাইনাস 2x প্লাস এক্স, তার মানে কাটা যায়, তাহলে থাকে কি মাইনাস 2 আর এতে মাইনাস 3 ইকুয়াল টু, হলো যোগ বিয়োগ, তাহলে 9 প্লাস এক্স আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি করব, নিচে কি দেখা যায়? তাহলে এই যে x ইকুয়াল টু মাইনাস 9 অথবা এক্স স্কোয়ার ইকুয়াল টু 3, অথবা x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 3, প্লাস মাইনাস রুট ওভার 3। দেখো বুঝতে পারছো কিনা? x ইকুয়াল টু মাইনাস 9, আরেকটা হচ্ছে x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 3। তাহলে অ্যানসারটা কিভাবে লিখবা? অ্যানসার x ইকুয়াল টু মাইনাস 9 কমা প্লাস মাইনাস রুট ওভার, এই তো সমাধান। তাহলে সমাধান মানে কি? x এর মান বের করা। এই ম্যাথটা চুয়েটে আসছে এবং অসংখ্যবার বিভিন্ন বোর্ডে আসছে। এই রিলেটেড বুয়েটে 2টা আসছে, আমি একটা তুলে ফেলি। নিচের অংশ তুলতে থাকো, উপরের প্রশ্নটা আমি আরেকটা তুলি, উপরের প্রশ্নটা আরেকটা তুলবো, এটা পুরোটা করব না। হ্যাঁ, এটা হচ্ছে 13-র 6 নম্বরটা। রূপন্তীর থেকে মিলবে, কেতাব স্যার বা অন্য বই থেকে নাম্বার মিলবে না, ম্যাথ মিলবে। 13-র 6 নাম্বারটা, 13-র 6, এক্স প্লাস 4 3 এরপরে আসে হচ্ছে 3x প্লাস 4 5, 3x প্লাস 4 5। এরপরে আছে হচ্ছে 5x প্লাস 1।
ক্লিয়ার? নিচেরটুকু মুছে দিলাম, দেখো হয়েছে কিনা। ঠিক আছে, তুলছি। ইকুয়াল 0, এটা সমাধান বের করতে বলছে। এটা আমি ফার্স্টের মানে কিভাবে, আমরা তো জানি বিস্তার করে করা যাবে, তাই না? সবগুলোর মানে কমন সলিউশন হচ্ছে বিস্তার করে দিলে হয়ে যাবে, কিন্তু বিস্তারগুলো তো অনেক বড় হবে। তাহলে এইটাকে একটু কি করা যায়, আমি জাস্ট একটা দুইটা লাইন দেখাই দিই। হ্যাঁ, এত বা দেখো তো ইকুয়াল টু 0, সাইড নোট দেই, কলাম 1 থেকে আমি যদি কলাম 2 বিয়োগ করে দেই, তাহলে দেখো তো x প্লাস 4 থেকে 3 চলে গেলে কি থাকে, x প্লাস 1 থাকে। আবার 3 থেকে যদি মাইনাস এক্স মাইনাস 4 চলে যায়, তাহলে কি থাকে, মাইনাস এক্স মাইনাস 1। আমি যদি মাইনাস কমন নেই, তাহলে x প্লাস 1 পাই। তাহলে এখানে আমি মাইনাস এক্স প্লাস 1 লিখতে পারি, পারি তো, তাই না? আরেকটা কাজ হয়ে গেল, দেখো 5 থেকে 5 চলে গেলে 0, সহজ হয়ে গেল না? এবার আসো বাকিগুলাকে সেম রাখো, 3 x প্লাস 4 5, এখানে আছে 3 5 x প্লাস 1। এইবার প্রথম কলাম থেকে x প্লাস 1 কে কমন নিব, কমন নিলে কি হয়ে যাবে, 1 মাইনাস 1 0, বাকি সব ঠিক রাখো, 3 x প্লাস 4 5, এখানে 3 5 x প্লাস 1 ইকুয়াল টু 0। বুঝতে পারলাম? এবার দেখো তো রো 2 কে চেঞ্জ করে দেই, রো 2 এর সাথে রো 1 কে যোগ করে দেই, তাহলে রো 2 0 হয়ে যাবে, কারণ আমার এই জায়গাটাতে 0 বানাইলে বেশি সুবিধা হবে, এক সিরিয়ালে দুইটা 0 হয়ে যাবে। কথা কি বোঝাইতে পারলাম? তাহলে রো 2 এর সাথে রো 1 কি করে দিব, যোগ করে দিব। মুছবো উপরে, একটা করে লাইন লিখে উপরে মুছতে হয়, এটা কোনো কথা হইলো? এত বা পাশে লিখি, রো 1 কে কিছু করব না, আর পাশে লিখলে দেখা যাবে না। এত বা x প্লাস 1 ইকুয়াল টু 0, রো 2 প্রাইম কে চেঞ্জ করব কিভাবে, রো 2 প্লাস রো 1, কাজ শেষ। রো 2 প্লাস রো 1, তাহলে 1 3 3, এটা হয়ে যাবে 0। রো 2 এর সাথে রো 1 যোগ করলে এটা হয়ে যাবে x প্লাস 4 এবং 3 7, এটা যায় 5 আর 3 8, বাকিগুলো তো চেঞ্জ করি নাই, তাই না? এটা 0, এটা হচ্ছে 5, এটা হচ্ছে x প্লাস 1। এইবার তুমি 1 এর জন্য বিস্তার করে দাও, এইবার 1 এর জন্য বিস্তার করে দাও। এখানে আরেকটা কাজ কি করব, কলাম 1 থেকে কলাম 3 বিয়োগ করে কি 0 বানাই দিব, আরেকটা 0 বানাইলে অবশ্যই দেখো কলামে 0 বানায় লাভ নাই, সরি সারিতে 0 বানায় লাভ নাই। এখানে যদি আমি 0 বানাই, এই সারি এই কলাম তো বাদই, তার মানে এইগুলা নিয়ে আমার ক্যালকুলেশন করা লাগতেছে, সো আর বিয়োগ করার কোনো দরকার নাই। এইবার কাজ করে দাও, x প্লাস 1, x প্লাস 1 বিস্তার করব কার জন্য, 1 এর জন্য বিস্তার করব। 1 এর জন্য বিস্তার করলে x প্লাস 7 ইন্টু x প্লাস 1 মাইনাস 5 8 40, ক্লিয়ার? ইকুয়াল টু 0, এটা ক্যালকুলেশন করো, x প্লাস 1, এখানে কত হবে, x স্কয়ার প্লাস x প্লাস 7x প্লাস 7 মাইনাস এই 40, তো আমি 80 লিখছি কেন, সরি 40, এই সর্বনাশ, ইকুয়াল টু 0। এত বা x প্লাস 1, এই মান আসবে 3টা, এখানে x স্কয়ার থেকে 2টা মান আসবে, আর এখানে x প্লাস 1 থেকে একটা মান তো চলে আসছে, তাই না? তাহলে এটাকে কি লেখা যায়, x স্কয়ার প্লাস 7 এবং 1 এ 8x মাইনাস 40 থেকে 7 গেলে 33 ইকুয়াল টু 0। 3 11 33, 11 থেকে 3 বাদ দিলে 8, 11 থেকে 3 বাদ দিলে 8। ক্লিয়ার? বুঝতে পারতেছি? আর যদি এই সূত্রতে না যাইতো, তাহলে ওই যে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, বুঝি? এত বা x প্লাস 1, তাহলে এটা করো, x স্কয়ার প্লাস 11x মাইনাস 3x মাইনাস 3 ইকুয়াল টু 0। এত বা
এক্স প্লাস ওয়ান, এটা একবারে এক্স কমন নিলে হচ্ছে এক্স প্লাস 11 মাইনাস 3 কমন নিলে এক্স মাইনাসে মাইনাসে প্লাস 11 ইকুয়াল টু 0। এটা একটা সেকেন্ড ব্র্যাকেটে থাকবে। ডান। পরের গুলো তো 9 10 এর সমাধান করতেছি, তাই না? বা এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস 11, এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার হয় অথবা তোমরা লেখো, অথবা এক্স ইকুয়াল টু কত হবে? মাইনাস 1। তারপরে এক্স ইকুয়াল টু কত হবে? মাইনাস 11। এক্স ইকুয়াল টু কত হবে? প্লাস 3। এই তিনটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার, বুঝতে পারছি? তাহলে সমাধানের আরেকটা নিয়ম, এটা একটু দেখাই। দেখো প্রশ্নটা তুলে ফেরত আসলাম আমরা। এই কোশ্চেনটা কিন্তু বুয়েটে আসছে, বুয়েট 7-8 আসছে। এখানে সমাধানে এত ইকুয়াল টু 0, 13-র 5 নাম্বার, 13-র 5 নাম্বার রূপন্থী প্রকাশনী। তোমাদের আদমজিতে তো রূপন্থী পড়ায়, এই জন্য আমি সবসময় রূপন্থী ফলো করি। কিন্তু বাহিরের স্কুলগুলোতে এসইউ অথবা অসীম কুমার সাহা, কেতাবুদ্দিন স্যার আছে, তারপরে অক্ষর প্রকাশনী আছে, এগুলো বেশি পড়ায়, ঠিক আছে? ক্যান্টনমেন্ট গুলোতে রূপন্থী পড়ানো হয়। আচ্ছা, তাহলে দেখো এখানে এটাকে দুই ভাবে করা যায়, দুই ভাবে করা যায়। এই সাইড বিস্তার করব, ইকুয়াল ওই সাইড বিস্তার করব। এইখানে একটা এক্স আছে, ওইখানে একটা এক্স আছে, পরে এক্স গুলা বামে আনবো, বাকি সব ডাইনে নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে উভয় পক্ষ বিস্তার করে। আরেকটা সহজ সিস্টেম আছে, এত বা ওই সাইডের ভুক্তিটা যদি বাম সাইডে চলে আসে তাহলে কি হবে বলো তো? মাইনাস হবে। তাহলে দিলাম মাইনাস 22, 26, 30, 4, 5, 6, x 8, 9 ইকুয়াল টু কত হবে? 0। এবার দুইটা বীজগণিত, দুইটা ম্যাট্রিক্সের মধ্যে বিয়োগ মানে কি? অনুরূপ ভুক্তিগুলা বিয়োগ। তাহলে অনুরূপ ভুক্তি বিয়োগ করলে তুমি কয়টা ম্যাট্রিক্স পেয়ে যাবা? নির্ণায়ক কয়টা পেয়ে যাবা? একটা। সেটাকে বিস্তার করলে কার মান বের হয়ে যাবে? এক্স এর মান। এটা বাকিটা এইচডব্লিউ, বাকিটা এইচডব্লিউ। কথা ঠিক আছে? এবার আমরা পড়বো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। সুন্দর করে হেডিং দাও, ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স। সুন্দর করে হেডিং দাও। ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটা খুবই সহজ। ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স। বুঝতে পারলাম? এর থেকে সহজ আর কিছু হতে পারে না ম্যাট্রিক্সের ক্ষেত্রে। যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয় তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। সংজ্ঞা লেখো। এখানে তোমাদের উদাহরণ আছে কিছু, তোমাদের 3x3 ম্যাট্রিক্স উদাহরণ হিসাবে আছে। আমি একটা 2x2 ম্যাট্রিক্স দিই, 2, 4, 3, 6 দিলাম। হ্যাঁ, ব্যতিক্রমী ম্যাট্রিক্স সংজ্ঞা লেখো। ব্যতিক্রমী ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হলে তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হলে তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। তাহলে এটা কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে না অব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে? দেখি। a ইকুয়াল টু 6 দুগুণে 12 মাইনাস 3 4 12 ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে এ একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে লেখো অব্যতিক্রমী ম্যাট্রিক্স। দ্রুত, অব্যতিক্রমী ম্যাট্রিক্স। দেখি, দেখতেছো? হ্যাঁ,
অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে শূন্য হলে সে ব্যতিক্রমী, তাই না? তাহলে যদি কোনো ম্যাট্রিক্সের, যদি কোনো ম্যাট্রিক্স লাগবে না, লেখো নির্ণায়কের মান শূন্য না হলে, নির্ণায়কের মান শূন্য না হলে তাকে বলা হয় অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাকে কি বলা হয়? অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এবার একটি স্টার চিহ্ন দিয়ে রাখো। ওই যে ইনভার্স ম্যাট্রিক্স তোমরা করে আসছো না, এ ইনভার্স, এটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স হয় না। ব্যতিক্রমিক ম্যাট্রিক্সে হয় না, ইনভার্স ম্যাট্রিক্স হয় না। তাহলে এই এ ইনভার্স হচ্ছে অব্যতিক্রমিক ম্যাট্রিক্সের হয়। হ্যাঁ, ও এখানে হচ্ছে হয়। কেন? এ ইনভার্স মানে কি বলতো? এ জয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এ। এখন হর যদি কোনোভাবে জিরো হয় তাহলে তো সেটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে ইনভার্স বের করার জন্য আমাকে প্রথম কন্ডিশন কি হতে হবে? অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হবে। এখন এটা 14 নাম্বার ম্যাথে তোমাদের কয়েকটা 3x3 ম্যাট্রিক্স দিছে, দিয়ে বলছে এটা ব্যতিক্রমী কিনা, এটা বিস্তার করবা। ওই 1 নাম্বারের অনুরূপ, এই জন্য এটা আমরা করাচ্ছি না। 15 নাম্বারে ডিইউ 9-10 একটা কোশ্চেন আসছে, এই কোশ্চেনটা আমরা করব। এই পর্যন্ত ডান? তাহলে ডিইউ 9-10 কোশ্চেনটা তুলো। এটা ঢাকা ইউনিভার্সিটিতে 9-10 আসছিল। আলফা প্লাস 4 2 আর বলছে হচ্ছে 8 আলফা মাইনাস 2। এই হচ্ছে কোশ্চেনটা। তোমাকে বলছে আলফার মান কত হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। আলফা এর মান কত হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। ক্লিয়ার? তাহলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হওয়ার শর্ত কি? নির্ণায়কের মান কি হতে হবে? 0 হতে হবে। ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হওয়ার শর্ত কি? নির্ণায়কের মান 0 হতে হবে। জিনিসটা ডিফারেন্ট না? নির্ণায়কের মান 0, এটা হয়ে যাবে ব্যতিক্রম, মানে ডিফারেন্ট কিছু একটা, তাই না? তাহলে ব্যতিক্রমী হলে নির্ণায়কের মান কি হতে হবে? 0 হতে হবে। এটার আগে নির্ণায়ক বের করি। কত? আলফা প্লাস 4 ইন্টু আলফা মাইনাস 2 মাইনাস 8 দুগুণে 16। এটা হচ্ছে নির্ণায়কের মান। এটা কত হওয়া লাগবে? 0 হওয়া লাগবে। এখানে তুমি প্রশ্ন মতে দিয়ে লিখতে পারো, অথবা আমরা জানি ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই কথাটা বইলাও লিখতে পারো। এবার ক্যালকুলেশন করে দাও। আলফা স্কয়ার মাইনাস 2 আলফা প্লাস 4 আলফা মাইনাস 4 দুগুণে 8 মাইনাস 16 ইকুয়াল টু 0। এত বা আলফা স্কয়ার প্লাস 2 আলফা মাইনাস 24, তাই না, ইকুয়াল টু 0। মিডল টার্ম করো তো। আলফা স্কয়ার 3 6 24 কত হয়? 4 6 24, হ্যাঁ, প্লাস 6 আলফা মাইনাস 4 আলফা মাইনাস 24 ইকুয়াল টু 0। এত বা, তাহলে এখানে কত পাবো? আলফা প্লাস 6 পাবো, আরেকটা পাবো হচ্ছে এখানে কমন যাবে। এখানে কত কমন যাইতো? 4 কমন যাইতো। তাহলে আরেকটা পাবো আলফা মাইনাস 4 ইকুয়াল টু 0। আলফা প্লাস 6 ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে আলফা মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে আলফার মান কি কি পাইছি? আলফার মান 6 পাইলাম, আলফা ইকুয়াল টু মাইনাস 6 এবং আলফা ইকুয়াল টু প্লাস 4। এই দুইটা মান হইলে কি হবে? ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হতো। এই দুইটা হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হতো। কথা কি ক্লিয়ার? বুঝাইতে পারলাম? হ্যাঁ, আলফা হচ্ছে 4 এবং আলফার মান 6 হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হতো। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে কি কি কন্ডিশনে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হতো এটা বুঝতে পারছি। নিচের ম্যাট্রিক্সটির
বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, ইনভার্স ম্যাট্রিক্স আমরা দেখে ফেলছি, 3/3 মাত্রার ইনভার্স ম্যাট্রিক্স দেখছি। ফার্স্টে সহগুণকগুলো বের করব, তাদের ইনভার্স ট্রান্সপোজ করব। সহগুণকের বিম্ব ম্যাট্রিক্সকে এজয়েন্ট ম্যাট্রিক্স বলে। সহগুণকের বিম্ব ম্যাট্রিক্সকে এজয়েন্ট ম্যাট্রিক্স বলে। এজয়েন্ট ম্যাট্রিক্সকে নির্ণায়কের মান দ্বারা মানে ডিটারমিনেশন অফ এ দ্বারা ভাগ করলে ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যায়। আর যদি ম্যাট্রিক্সটা 2/2 মাত্রার ম্যাট্রিক্স হয় তাহলে কি মুখ্য কর্ণের ভুক্তিগুলা স্থান পরিবর্তন, গৌণ কর্ণের ভুক্তিগুলার চিহ্ন পরিবর্তন, তাইলে কাজ শেষ হয়ে যায়, তাই না? তাইলে 16 নম্বরও আমাদের শেষ। এইবার আসো 17 নম্বর, এ ম্যাট্রিক্স এর জন্য একটি ম্যাট্রিক্স বি নির্ণয় করো যেখানে এ বি। এটা একটু প্রশ্ন তুলে নেই, এখানে একটা জিনিস একটু বুঝাবো। চমৎকার একটা কোশ্চেন, ভালো করে দেখো, সকল বোর্ড 18 কোশ্চেনটা জোস একটা কোশ্চেন হয়েছিল। তোমাকে এ ম্যাট্রিক্স এর ভুক্তি দেওয়া আছে 2 1 1 -1 2 0 3 0 1। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স এর ভুক্তিগুলা। বি ম্যাট্রিক্স তোমাকে দেওয়া নাই, কিন্তু এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স যদি গুণ করি, বি ম্যাট্রিক্স এবং এ ম্যাট্রিক্স গুণ করলে সমান হবে, এবং এই প্রত্যেকটা সমান হবে আই বা অভেদক ম্যাট্রিক্স। এখন এইটা কিভাবে বের করব? এখন তোমাকে বের করতে বলছে বি ম্যাট্রিক্স নির্ণয় করো। এই ধরনের কাজ কিছু আমরা ফার্স্টের দিকে করছিলাম। এ ম্যাট্রিক্স এর সাথে যেহেতু বি ম্যাট্রিক্স গুণ করব, তাহলে এ ম্যাট্রিক্স 3/3 মাত্রার ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স কে 3/3 মাত্রার কিছু একটা ধরে নিয়ে গুণ করে আমরা কাজগুলা করছিলাম। কিন্তু ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের কিছু ধর্ম আছে। বিপরীত ম্যাট্রিক্স মানে কি? ইনভার্স ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স মানে ইনভার্স ম্যাট্রিক্স। একটু লেখা নাও, বিপরীত ম্যাট্রিক্সের খুব গুরুত্বপূর্ণ। এটা এমসিকিউ এর জন্য তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে ধর্মগুলা, বিপরীত ম্যাট্রিক্সের ধর্ম, এইগুলা একাডেমিকে ভালো করে না পড়লে অ্যাডমিশনের আগে যায় আগ করে বসে থাকবা। সেটা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সাথে যদি এ এর ইনভার্স ম্যাট্রিক্স গুণ করো তাহলে চলে আসবে আই। কোন ম্যাট্রিক্সের সাথে তার বিপরীত ম্যাট্রিক্সকে গুণ করলে অভেদক চলে আসে। কোন ম্যাট্রিক্সের সাথে তার বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে অভেদক চলে আসে। আচ্ছা, আবার 2 নাম্বার ধর্ম দেখো, এ একটা ম্যাট্রিক্স, এর সাথে যদি অভেদক ম্যাট্রিক্স গুণ করি তাহলে এই থাকবে। কোন ম্যাট্রিক্সের সাথে যদি অভেদক ম্যাট্রিক্স গুণ করা হয় তাহলে ওই এ ম্যাট্রিক্সটাই থাকে। ক্লিয়ার? এবার দেখো এই যে এই ধর্মটাতে আমরা জানি এ বি এবং বি এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে একই কথা নয়, উল্টা কথা। মানে এ বি এবং বি এ সমান হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমি দেখো এ ডট মানে এর সাথে এ ইনভার্স গুণ করে কি পাইছি? অভেদক ম্যাট্রিক্স পাইছি। কথা হচ্ছে এই এ ইনভার্স যদি সামনে থাকতো তাইলেও কি আমি সেম ম্যাট্রিক্স পাইতাম? হ্যাঁ, তাইলেও সেম ম্যাট্রিক্সই পাইতাম। মানে এ ইনভার্সের সাথে যদি আমি এ গুণ করতাম তাহলেও আমি আই ম্যাট্রিক্সই পাইতাম। এখানে দেখো এ এর সাথে অভেদক ম্যাট্রিক্স গুণ করছি, গুণ করে কি পাইছি? এ ম্যাট্রিক্সই পাইছি। তেমনি অভেদক ম্যাট্রিক্সের সাথে যদি এ ম্যাট্রিক্স গুণ করতাম তারপরেও আমি কি পাইতাম? এই পাইতাম। এই দুইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিপরীত ম্যাট্রিক্সের ধর্ম। তাহলে কোন ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়, নট আগের ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়। আর কোন ম্যাট্রিক্সকে অভেদকের সাথে গুণ করলে তাকেই পাওয়া যায়, অথবা অভেদকের সাথে কোন ম্যাট্রিক্সকে গুণ করলেও তাকেই পাওয়া যায়। কথা কি বুঝাইতে পারছি? এইবার দেখো তো এই 1 নাম্বার ধর্ম থেকে একটু টুইস্ট করি আমরা, 1 নাম্বার ধর্মকে একটু টুইস্ট করি। এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স কে যদি গুণ করি তাহলে কি পাই? আই পাই। এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স গুণ করলেও কি পাইতাম? আই পাইতাম। অর্থাৎ এই বি ইকুয়াল টু এ ইনভার্স তাহলে কি পাবো? আই পাবো। তাহলে আমাকে বি ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, আমি এ এর ইনভার্স ম্যাট্রিক্স বের করলে কি কাজ শেষ। এখন এ এর ইনভার্স ম্যাট্রিক্স বের করাকে আমার দেখাইতে হবে। এ এর ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করব? আমাকে যে ভুক্তি দেওয়া আছে তার সহগুণক বের করব।
সহগুণককে ট্রান্সপোজ করলে এ জয়েন্ট পাবো। তাহলে এ ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে পাবো? এ ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে এ জয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেশন অফ। কাজ শেষ। এই বুঝতে পারছি, এটা দিয়ে আমি কিন্তু ম্যাথ করলাম না, কারণ ইনভার্স ম্যাট্রিক্সে আমরা একটা ক্লাস করছি, এই জন্য আমি এটা দিয়ে ম্যাথ করলাম না। পারবা কি? তাইলে বি ম্যাট্রিক্স মানে কি? এ ইনভার্স ম্যাট্রিক্সটাই হচ্ছে বি ম্যাট্রিক্স। তাহলে এ ইনভার্স ম্যাট্রিক্সটা বের করলেই তুমি বলে দিতে পারতেছো বি ম্যাট্রিক্স। এটা কোথা থেকে পাইলাম? ম্যাট্রিক্সের। কোন ম্যাট্রিক্সের ধর্ম? বিপরীত ম্যাট্রিক্সের ধর্ম থেকে এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। কথা কি ক্লিয়ার? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? এই বিপরীত ম্যাট্রিক্সের ধর্ম ব্যবহার করে আরো একটা কাজ আছে তোমাদের বই সর্বশেষ ম্যাথ, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। এর আগে এখন আমরা আজকের ক্লাসের ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে টক অফ দা ডে, সেটা হচ্ছে ক্রেমারের সূত্রের সাহায্যে সমাধান করব। এটা কি আমি বুঝাইতে পারছি? এটা বাসায় এইচডব্লিউ করতে পারবা? যদি না পারো নেক্সট ডেতে আমাকে আয়না দেখাইবা, আমি না পারলে মিলায়া দিব। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, তাহলে চলো ক্রেমারের সূত্রের সাহায্যে। নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধান, এখানে ক্রেমারের সূত্র ব্যবহার করেও বলা যেতে পারে। সমীকরণ সমাধান করার জন্য আমরা দুইটা সমীকরণ আগে দেখে নেই। একটা সমীকরণ নিলাম a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। আরেকটা সমীকরণ নিলাম a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু। এই হচ্ছে আমাদের দুইটা সমীকরণ। এই দুইটা সমীকরণকে আমরা কি কিভাবে সমাধান করতে পারি? প্রতিস্থাপন পদ্ধতিতে, অপনয়ন পদ্ধতিতে, আর গুণন পদ্ধতিতে। এবং তোমরা 9-10 একটা কনসেপ্ট পড়ে আসছিল না, a1 বাই a2 নট ইকুয়াল b1 বাই b2 যদি হয় তাহলে সমীকরণ দ্বয়ের সমাধান থাকবে। যদি a1 বাই a2 এবং b1 বাই b2 সমান হয়ে যায় তাহলে নির্ভর করবে ধ্রুবকের উপর। কিভাবে? ধ্রুবকও যদি সমান হয়ে যায় তাহলে একই সরল রেখা, আর ধ্রুবকও যদি সমান না হয়, প্রথম দুইটা সমান ধ্রুবক সমান নয়, সেই ক্ষেত্রে সমান্তরাল সরল রেখা, তাদের কোনো সমীকরণ সমাধান থাকবে না। কিন্তু a1 বাই a2 এবং b1 বাই b2 যদি সমান না হয় আমাকে আর ধ্রুবক দেখার দরকার নাই, তার মানে তারা পরস্পর ছেদী দুইটি সরল রেখা। এখন নির্ণায়কের সাহায্যে আমরা x y এর মান কি বের করব? নির্ণায়কের সাহায্যে প্রথমে এই যে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়, ডেল্টাকে যেভাবে প্রকাশ করা হয় না, ডেল্টা x ডেল্টা y এইভাবে প্রকাশ করা হয়, আমরা d দ্বারা প্রকাশ করব। প্রথম আমরা x এবং y এর সহগের নির্ণায়কের মান বের করব। তাহলে প্রথম কাজ হচ্ছে d ইকুয়াল টু x এর সহগ a1 a2, y এর সহগ b1 b2 পাইছি। এটাকে ক্যালকুলেশন করলে তো কিছু একটা পাবো, এখন তো পাবো না, কারণ এখন তো a1 b2 a2 b1 মান তো আসবে না। তাহলে ফার্স্টে আমরা d বের করব, এবং এটাই গুরুত্বপূর্ণ, এটার উপরে বাকি কাজগুলো হবে ক্রেমারের সূত্রে। ঠিক আছে, তো কাজগুলো কিভাবে হয় দেখি। এখন আমি ধ্রুবক ব্যতীত x এবং y এর সহগের নির্ণায়কের মান বের করছি। এবার আমি x এর সহগ ব্যতীত মান বের করব। এটাকে dx দ্বারা প্রকাশ করা হয়। dx ইকুয়াল টু কি হবে? একটু সাইডে লেখা নাও। dx ইকুয়াল টু কি হবে জানো? x এর স্থলে ধ্রুবক, x এর সহগের স্থলে কি হবে? ধ্রুবক বা কনস্ট্যান্ট। ক্লিয়ার? এখন এখানে আমাদের ধ্রুবক কিউ আছে c1 c2, x এর সহগ কে কে ছিল? a1 a2, তাহলে a1 এর জায়গায় c1, a2 এর জায়গায় c2। বাকি y এর সহগ যেগুলা ছিল এগুলা কি পরিবর্তন হবে? হবে না, তাহলে b1 b2 সেম থাকবে, ইকুয়াল টু এখানেও একটা মান পাবো, তাই না? এবার আসো আমি dy বের করব।
dy তাহলে কি হবে, dy এর ক্ষেত্রে হচ্ছে y এর স্থলে, এখানে তো আমি একটা মান পাবো, এটা আগে লিখে রাখলাম, এটা হবে y এর সহগের স্থলে কি হবে, ধ্রুবক হবে। y এর সহগের স্থলে কি হবে, ধ্রুবক হবে। তাহলে a1 এবং a2 এটা কার সহগ, x এর সহগ। y এর সহগ কত ছিল, b1 b2, তাহলে এটার স্থলে কি হবে, c1 c2। এক কথায় যখন যার পরিবর্তন, ডেল্টা দ্বারা তো পরিবর্তন বোঝায়, ডেল্টা দ্বারা কি বোঝায়, পরিবর্তন বোঝায়। যখন x এর জন্য পরিবর্তনটা খেয়াল করব তখন আমি x এর স্থলে ধ্রুবক বসাবো, আর যখন y এর জন্য খেয়াল করব বা লিখব তখন y এর স্থলে ধ্রুবক বসাবো। মেইন কিন্তু d, এই d এর জায়গায় কিন্তু পরিবর্তন হচ্ছে। কথাকে বোঝাইতে পারছি, একটা ম্যাথ হইলে হয়ে যাবে। অ্যাকচুয়ালি তোমরা অপনয়ন পদ্ধতি করছো, অপনয়ন পদ্ধতি থেকে আর গুণন পদ্ধতি আনা হয়েছে। এই আর গুণন পদ্ধতিরই একটা মনে করো যে আধুনিক ভ্যারিয়েশন নির্ণায়ক বলা যায়। আর গুণন পদ্ধতিতে যেমন মনে করো যে তুমি এক্স এর মান যখন বের করতা, এক্স ব্যতীত ওয়াই এর সাথে সি এর ক্রস গুণ করে তুমি একটা মান বের করতা, এখানেও সেম ওই ধরনের একটা কাজই হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, আরো একটা বিষয়, এই যে এইখানে এইটার মান কি হইতে হবে, এই যে ডি এর মান কি, ডি এর মান ইকুয়াল 0 হলে সমাধান থাকবে না। তাহলে এইখানে এটা একটু সাইড নোট দিয়ে লেখা নাও, ডি নট ইকুয়াল 0 হলে সমাধান থাকবে। ডি 0 সমান না হলে সমাধান থাকবে, আর যদি ডি ইকুয়াল টু 0 হয় তাহলে সমাধান থাকবে না। ডি ইকুয়াল টু 0 হলে সমাধান থাকবে না। ডি ইকুয়াল টু 0 হলে সমাধান থাকবে না। এটা আগে লেখো, পরে বুঝাচ্ছি কেন সমাধান থাকবে না। আর ডি কি পাইছি আমি বলতো, ডি হচ্ছে যেটার ক্রস গুণ, তাই না? এটার ক্রস গুণ, এই দুইটা যদি সমান না হয় তাহলে এদের ক্রস গুণ 0 হবে? বুঝতে পারছি? যদি 0 হয় তাহলে তো ওই যে হ্যাঁ ধ্রুবকে চলে যাবে। কথা বুঝতে পারছি? এবার দেখো, এই পর্যন্ত করলাম, এই পর্যন্ত লিখছি আমি। এখন আমি x এর মান তো বের করি নাই, আমি x ব্যতীত নির্ণায়ক বের করছি, y ব্যতীত নির্ণায়ক বের করছি, আবার ধ্রুবক ব্যতীত নির্ণায়ক বের করছি। এখন আমাকে x এবং y এর মান বের করতে হবে না? এবারে যে x এর সহগ এইগুলা তো লিখছি, সাইড নোট গুলা লিখছি, সাইড নোট গুলো আমি মুছে দিলাম। আর একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে তাইলে আমি x এর মান বের করতে চাই। x ইকুয়াল টু কি হবে, উপরে লিখবা dx ডিভাইডেড বাই d। তুমি এইখান থেকে dx এর একটা মান পেয়ে আসবা এবং d এর একটা মান, এইটাকে ভাগ করলে যা পাবা সেটাই হচ্ছে x এর মান। তাহলে d যদি 0 হয় তাহলে কি এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে না? এই জন্য d 0 হলে সমাধান থাকবে না। তাহলে y এর মান কিভাবে বের করব? y ইকুয়াল টু কত হবে, dy বাই কাজ শেষ, dy বাই d। এখন একটা সমীকরণ আমরা সমাধান করব। তোমাদের দুই সংখ্যার সমীকরণ অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আসে নাই, যা আসছে 3 চলক বিশিষ্ট, x y z বিশিষ্ট আসছে, ঠিক আছে? এখন যেভাবে করছে 2 চলক বিশিষ্ট, 3 চলক বিশিষ্ট ঠিক এইভাবেই হবে। ক্লিয়ার? এখন আমি একটা তোমাদের উদাহরণ দেই। কোন উদাহরণটা দিব? তোমাদের বইয়ের প্রথমটাই দেই, x প্লাস 4y ইকুয়াল টু 11। বুঝে ফেললাম? এই যে একটা ম্যাথ আমরা ভালো করে করি, কারণ ক্রেমারের সূত্র কলেজের পরীক্ষাতে আসে, এগুলা কিন্তু সব আমাদের এখন মনে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে সমীকরণ দেখো, এটা তোমাদের 20 এর 1 নাম্বার, 20 এর 1। তাহলে x প্লাস 4y ইকুয়াল টু 11, x প্লাস 4y, 11 কে বামে নিয়ে আসি, তাহলে মাইনাস 11 ইকুয়াল টু 0। আরেকটা আছে হচ্ছে 4x মাইনাস y, তাহলে 4x মাইনাস y
ইকুয়াল টু 10 বলছে, তো 10 কে আমরা বামে নিয়ে আসলে কি হয়ে যাবে? -10 ইকুয়াল টু 0। পাইলাম তো? এবার আসো, এবার আমরা কি বের করব? ডি বের করব। তাহলে ডি ইকুয়াল টু কত পাবো? আচ্ছা, এখানে একটা কাজ করি, এখানে আমরা যে কাজটা একবারে করছিলাম এইভাবে না করি, তাহলে ওই কনস্ট্যান্টের মান মাইনাস, পরে দুইটাতেই মাইনাস সেম হবে, কিন্তু মাইনাসের ঝামেলার দরকার নাই। ইকুয়াল টু এটা কত? 11 আর এটা কত? 10। এটাই এক মুহূর্তের জন্য ভাবতেছিলাম। তাহলে C1 এবং C2 এর মান মাইনাস ছাড়া পেলাম। দুইটাই মাইনাস হইলে তো মানের পরিবর্তন হয় না, কিন্তু তোমার ক্যালকুলেশনে যায় মাইনাসটা মাথায় রাখতে হবে। তারা হয়ে গেল না? তাহলে এখানে x এর সহগ কত? 1, আর এই x এর সহগ 4, আর এখানে হচ্ছে 4, আর এখানে কত পাইছি? -1। তাহলে এটা যদি নির্ণায়ক করি, তাহলে -1 মাইনাস 4 4 16 ইকুয়াল টু কত পাই? -17। এটা কি 0 সমান? 0 সমান না, তাহলে এটা নির্ণায়কের মান থাকবে। কত পাইছি? -17 পাইছি। এইবার আসো, আমি কি বের করব? dx। dx ইকুয়াল টু, dx যখন বের করব তখন x এর স্থলে কে চলে আসবে? ধ্রুবক চলে আসবে, আর বাকি y এর স্থলে 4 - 1 এটা কি থাকবে, ইকুয়াল টু -11 - 4 10 40 ইকুয়াল টু -51 পাইছি। এবার আমি কি বের করব? dy। তাহলে a এর স্থলে 1 এবং 4 থাকবে, y এর স্থলে, কার স্থলে? y এর স্থলে কে চলে আসবে? কনস্ট্যান্ট গুলো চলে আসবে, 1 এবং 10 ইকুয়াল টু 11 এবং 10 চলে আসবে। এবার দেখো -10 -4 11 44 ইকুয়াল টু -54। বুঝাইতে পারছি? এবার দেখো, ওই যে আমরা তখন যেটা করছিলাম, এটা দুইটাই যদি মাইনাস হইতো, এটা মাইনাস, এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যেত? প্লাসে মাইনাসে আবার মাইনাস, মাইনাস সূত্রের মাইনাস। মিল তো? দাঁড়াও একটু দেখে নিই। দেখো, সবই ঠিক ছিল, কনফিউশনটা কি হয়েছে? এই যে এখানে -10 দিছি কেন? এটা তো +10, এটা কি +10। 10 থেকে -44 গেলে এখানে কত হবে? -34। এখন কোশ্চেন হচ্ছে, আমরা যেটা নিয়ে কনফিউশনে ছিলাম সেটা হচ্ছে, মানে যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম, 11 এবং 10 যদি বাম সাইডে নিতাম তাহলে -11 -10 হইতো, অ্যানসারের বিন্দু পরিমাণ চেঞ্জ হইতো না, অ্যানসার সেম আসতো। এইখানে প্লাস আসতো আর এইখানে অ্যানসারটা মাইনাস আসতো, পরে ভাগ করলে একই কাজ, একই। ঠিক আছে, তো আমি এটা ডান সাইডে রাখি অথবা বাম সাইডে রাখি, কোনো পরিবর্তন নাই। এটা প্রমাণ দেখতে চাই? প্রমাণ তো মাত্র দেখাইলাম তোমারে, অনলাইনে দেখানোর দরকার নাই। আচ্ছা, এই তো পাইছি -34। জাস্ট এইখানে একটু প্রমাণটা করি, এটার জন্য করি, একটু নীলকালি ব্যবহার করি। এই যে নীলকালি, তাহলে এটা হয়ে যাইতো -10, এটা কি হয়ে যাইতো? -10, আর এখানে সূত্রের মাইনাস, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 4 11 44, তো -10, 44 থেকে -10 হয়ে গেলে +34 চলে আসতো। কি চলে আসতো? +34 চলে আসতো। এইটুকুই হচ্ছে পার্থক্য হইতো, আর কিছুই হইতো না, বাট অ্যান্সার সেমই হইতো। এখানে -34, এখানে +34, এখানে -51 জায়গায় ওইখানে কি হয়ে যেত? +51 হয়ে যেত। ঠিক আছে, বুঝতে পারছি? এইবার আসো, x এর মান বের করব না? x ইকুয়াল টু dx বাই d ইকুয়াল টু, dx এর মান কত পাইছি? -51 ডিভাইডেড বাই d এর মান -17, মাইনাস মাইনাসে কাটা গেলে 3 17 51, এবং y এর মান যদি বের করি, y ইকুয়াল টু dy ডিভাইডেড বাই d ইকুয়াল টু -34
ডিভাইডেড বাই -17 ইকুয়াল টু 2। তাহলে দেখো নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু 2, 3। তাহলে ক্রেমারের সূত্রের সাহায্যে সমাধান বুঝতে পারছি। তাহলে আমাকে কাজ কি করতে হবে? প্রথম কাজ কি হবে? ফার্স্টে ধ্রুবক ব্যতীত নির্ণায়কের মান বের করতে হবে। পরে x এর জন্য যখন নির্ণায়কের মান বের করব, x এর স্থলে কে আসবে? x এর স্থলে আসবে ধ্রুবকগুলা, y এর সহগের জায়গায় y এর সহগ থাকবে। আর যখন y এর মান বের করব তখন x এর স্থলে আসবে হচ্ছে x এর মানগুলাই, y এর স্থলে চলে আসবে ধ্রুবক। কথা কি বুঝাইতে পারছি? এরপরে এদের নির্ণায়কের মান বের করব, পরে লাস্টে একটু dx ডিভাইডেড বাই d করলে x এর মান পাবো, dy ডিভাইডেড বাই d করলে y এর মান পাবো। কথা কি বুঝাইতে পারছি? এই হচ্ছে ক্রেমারের সূত্রের সাহায্যে নির্ণায়কের মান। এইবার আসো, আমি যদি সমীকরণ 3টা দেই তাহলে কি করব? সমীকরণ 3টা দিয়ে একটা ম্যাথ তোমাদের আসছে, দিনাজপুর বোর্ড 15 22 নাম্বার। আমরা এখন ম্যাথ করব 22 নাম্বার, 21 নাম্বার, 21-এর 2, দিনাজপুর বোর্ড 15। ক্লিয়ার? তাহলে আসো, এটা নির্ণায়কের কাজ তোমরা পারবা। এখন যেটা দিব এটা তোমরা পারবা। তাহলে দেখো, লেখো x minus y plus z equal to 2, 2x plus z আছে, 2x plus z equal to 5 plus z equal to 5। তাহলে এখানে আমি প্লাস 0 into y দিয়ে দিতে পারি। এটা তোমার প্রশ্নের মধ্যে দেওয়া নাই, কিন্তু মিলানোর জন্য বা আমাদের যেন ভুল না হয় এই জন্য আমরা লিখে দিলাম x plus 2y, x plus 2y minus 3z equal to -4। বুঝতে পারছি? তাহলে সমীকরণ কয়টা? 3টা। 3টা সমীকরণের জন্য আমাকে x, y এবং z এর মান বের করতে হবে। এটা অপনয়ন প্রতিস্থাপন করলে প্রথম সমীকরণ 1 2, পরে 2 3 এইভাবে কাজ করা লাগতো, তাই না? তাহলে এবার আসো, আমরা ফার্স্টে কি করব? d এর মান বের করব। ফার্স্টে কি করব? d এর মান বের করব। d ইকুয়াল টু, তাহলে ধ্রুবক ব্যতীত x এর সহগ 1 2 1, y এর সহগ হচ্ছে -1 0 +2, z এর সহগ হচ্ছে 1 1 -3। এইটাকে নির্ণায়কের মান বের করব। এখন 3/3 মাত্রার নির্ণায়ক বিস্তার করে করতে হবে। এটা তোমরা বাসায় করবা, বের করলে মান বের হবে -5। আমি অ্যানসারটা লিখে দিলাম, যেটা নট ইকুয়াল 0। ক্লিয়ার? বুঝাইতে পারছি? আগেরটা তো 2 মাত্রা 2 ছিল, 2/2 হয়ে গেছে, এখন তো মাত্রা 3/3। এখন আসো dx বের করব। কি বের করব? dx। dx বের করলে x এর স্থলে ধ্রুবক হয়ে যাবে 2 5 -4, বাকি সবগুলা কি থাকবে? সেম থাকবে, -1 0 2 1 1 -3। এইটাও কি করতে হবে? নির্ণায়ক করতে হবে। করলে এইটার মান পাবা -5। এরপরে তোমাকে কি করতে হবে? আমি একটু দাগ দেই, এই সাইডে চলে যায়। এরপরে তুমি বের করবা dy। dy বের করলে y এর স্থলে কে চলে আসবে? ধ্রুবক। তাহলে x এর স্থলে কোনো পরিবর্তন নাই, y এর স্থলে ধ্রুবক 2 5 -4। z এর স্থলে পরিবর্তন আছে 1 1 -3। এটাকে ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে -10 এবং dz নির্ণয় করব। তাহলে প্রথম দুইটার মধ্যে কোনো পরিবর্তন নাই, 1 2 1 -1 0 2। z এর পরিবর্তে কি চলে আসবে? ধ্রুবক 2 5 -4।
এবং এটা যদি ক্যালকুলেশন করো এটার মান পাবা হচ্ছে -15। ক্লিয়ার? তাহলে আমি শুধু নির্ণায়ক ধ্রুবক ব্যতীত নির্ণায়কের মান পাইছি -5, dx -5, dy -10, dz হচ্ছে -15। কথা কি বুঝাইতে পারছি? এবার আমি উপরের এই dy টা মুছে দেই, এটার মান -5 পাইছি, এটা মনে রাখো। x এর মান -5 পাইছি, এটা মনে রাখো। তাহলে এই যে এখানে আমি একটু লিখে রাখলাম, d ইকুয়াল টু কত পাইছি এবং dx ইকুয়াল টু কত পাইছি, -5। এই দুইটার মান -5 পাইছিলাম। তাহলে তো বাকি কাজ জানো, dx বাই d ইকুয়াল টু -5 বাই -5 ইকুয়াল টু 1, y ইকুয়াল টু dy বাই d ইকুয়াল টু -10 বাই -5 ইকুয়াল টু 2, z ইকুয়াল টু dz বাই d ইকুয়াল টু dz বাই d ইকুয়াল টু কত পাবো, -15 বাই -5 ইকুয়াল টু কত পাইছে, 3। এই শেষ। x, y, z ইকুয়াল টু 1, 2, 3। এই হচ্ছে অ্যান্সার। সহজ না? আচ্ছা, তাহলে নির্ণায়কের সাহায্যে সমাধান, বাকিগুলো SW অপনয়ন প্রতিস্থাপনের থেকে সহজ। কিন্তু যখন চলক দুইটা থাকবে তখন তোমার কাছে মনে হতে পারে অপনয়ন প্রতিস্থাপন, কিন্তু কথা হচ্ছে এখানে তো আমি ডাইরেক্ট বিস্তারের মান দেখাই দিছি, আপনি যখন বিস্তার করতে যাবেন তখন একটু হিসাব আছে। কথা বুঝাইতে পারছি? তাহলে চলো, অ্যাকচুয়ালি আমি আরেকটা নিয়ম বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান এটা করাইতে চাচ্ছিলাম, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, কিন্তু এটা আজকে করাইলে আমার মনে হয় একটু ফাস্ট হয়ে যায়, কারণ আজকে আমরা সমাধান করছি, ব্যতিক্রম ম্যাট্রিক্স করছি, ইনভার্স ম্যাট্রিক্স দেখছি, ক্রেমারের সূত্র দেখছি। তো বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধানটা আমরা নেক্সট ডেতে দেখবো, সম্পূর্ণ একটা ম্যাথ দেখবো। এখান থেকে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে করা যায়। তো আমি হচ্ছে এটা ক্রেমারের সূত্র দিয়ে করি। তাহলে d ইকুয়াল টু বের করো তো, এটা তুমি করবা 2, 1, 3, -1, 3, -1, -1, 2, -5। বলো এটা নির্ণায়কের মান কত হবে, দ্রুত বলো। তাহলে আমরা এটা কি করতেছি, ক্রেমারের সূত্র করতেছি, বিপরীত ম্যাট্রিক্সটা বোঝাবো। বিপরীত ম্যাট্রিক্সটা অবশ্য খুব বেশি সময় লাগে না, বুঝাই দিব সহগগুলা নিয়ে। হ্যাঁ বুঝেন? ও ঠিক আছে, এটা ক্রেমারের সূত্র দিয়ে করো। বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে নেক্সট ডেতে দেখাবো, আরো কয়েকটা জটিল একটু ম্যাথ দেখাই দিব এটার সাথে। আরেকটা ক্লাস তাহলে বাইরে গেল, তাই না? দেখো এটা নির্ণায়কের মান কত হবে, আমার তো এখন বিস্তার করে নির্ণায়কের মান বের করতে বিরক্ত লাগে। এটা আমি একটু দেখে দেখে লিখে দেবো, তুমি লেখো। 21, হ্যাঁ। এটা হয় হচ্ছে -27, দেখো মিলছে কিনা, নট ইকুয়াল 0। তাহলে পরে কি বের করব, dx। তাহলে dx এ কি হবে, x এর স্থলে কি হবে, কনস্ট্যান্ট গুলা, বাকি সব কি থাকবে, -1, 3, -1, -1, 2, -5 ইকুয়াল টু, এইটা করলে কত হবে, dx এর মান বের হয় -81, -81। তাহলে dy এখন কি, এখন আর আমার ক্রেমারের সূত্র দেখাইতে হবে, তাহলে y ব্যতীত বাকি সব কি থাকবে, সেম থাকবে, -1, 2, -5, আর এখানে কি হয়ে যাবে 6, 1, 1। তাহলে dy কত বের হবে, dy বের হয় হচ্ছে 54।
dy বের হয় হচ্ছে 54। আরেকটা তো তোমরা পারবা, সেটা হচ্ছে dz। এটা হচ্ছে তোমাদের নিয়ে প্রহসন হয়ে গেল। কিভাবে প্রহসন হয়ে গেল? dz এর মান আসে হচ্ছে মাইনাস, dz এর মান আসে -54। দেখো তোমরা করে দেখো, এটা আমি বলে দিলাম। dx এর মান আসছে হচ্ছে -81, dy +54, dz -54। তাইলে x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু হবে, আরে 81 মুছে গেল, x ইকুয়াল টু হবে dx ডিভাইডেড বাই d ইকুয়াল টু dx কত পাইছি? -81 ডিভাইডেড বাই d এর মান কত পাইছি? -27। মাইনাসে মাসে এটা 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 দ্বারা কয়বার যাবে? 3 বার যাবে। x এর মান পাচ্ছি 3, y এর মান -2, z এর মান 2। কাজ শেষ। তাহলে ক্রেমারের সূত্র আমি বুঝাইতে পারছি। ক্রেমারের সূত্রতে বিস্তার নির্ণয়টাই হয়ে যাবে ইম্পর্টেন্ট। তাহলে ম্যাট্রিক্স নির্ণায়কের এই পর্যন্ত ক্লাসে দেখো আমি কি কি করাইছি। ম্যাট্রিক্সের 28টা প্রকারভেদ দেখাইছি, ওই যে ব্যতিক্রম ম্যাট্রিক্স সহ দেখাইছি। নির্ণায়ক বিস্তার করা দেখাইছি, ম্যাট্রিক্সের গুণ দেখছি, বিপরীত ম্যাট্রিক্স দেখছি, ইনভার্স ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্সের ধর্ম দেখছি এবং বিভিন্ন নির্ণায়কগুলো দেখছি। তো নির্ণায়কের ম্যাথ সবগুলা পারবো না, এখন কয়েকটা ম্যাথ বাকি আছে। আমরা ওমেগার ম্যাথ দেখছি, কিন্তু ত্রিকোণমিতি রিলেটেড 2-3টা ম্যাথ বাকি আছে। এই ত্রিকোণমিতি রিলেটেড ম্যাথ 2টা ম্যাথ আমরা কালকে দেখবো, আরো 1-2টা। কালকে আমরা 4টা-5টা মোট ম্যাথ দেখবো। প্লাস হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান কিভাবে নির্ণয় করা যায় সেটাও আমরা নেক্সট ক্লাসে দেখলে ম্যাট্রিক্সের আর কিছু বাকি থাকবে না। তো আশা করি তোমাদের জন্য ম্যাট্রিক্স ক্লাসটা হেল্পফুল হবে। আর তোমরা অফলাইনে যারা আছো তোমাদের তো আল্লাহ দিলে শেষই, তোমাদের পরীক্ষা টরীক্ষা নিব সামনে। তো ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে ম্যাট্রিক্স শেষ করার জন্য দোয়া কইরো। আল্লাহ হাফেজ।